সনটা 1752। আমার জন্য খুবই ফেভারিট একটা নাম্বার, কেননা এটা আমার রোল নাম্বার ছিল কলেজে। আচ্ছা, যাই হোক, তো এই 1752 সালে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অ্যালং উইথ হিজ সন কন্ডাক্টেড অ্যান এক্সপেরিমেন্ট, এবং ওই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে আমাদের কাইট কি এক্সপেরিমেন্ট। কাইট মানে কি ঘুড়ি, এবং আমাদের কি মানে কি চাবি, তো ঘুড়ি এবং চাবি এরকম একটা এক্সপেরিমেন্ট তিনি করছিলেন। তবে এই এক্সপেরিমেন্টটা যে করা হয়েছিল এই সম্পর্কে 100% এভিডেন্স নাই, বাট স্টিল বিলিভ করা হয়, অনেকেই বলে যে আসলে এই এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করা হয়েছিল। তো এই এক্সপেরিমেন্টটা থেকে বেসিক্যালি আমাদের বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দেখিয়েছিলেন যে আমাদের এই যে থান্ডার, আমরা যখন ওই ক্লাউডের যে পার্টিকেল থাকে সেগুলোর যখন কলিশন হয়, অর্থাৎ আমরা যখন আকাশে বৃষ্টি নামে বা অনেক সময় আমরা দেখি যে জোরে জোরে স্পার্ক হচ্ছে এবং স্পার্কলিং হচ্ছে, এবং সেক্ষেত্রে এবং সাথে সাথে আমাদের কি হচ্ছে, বিদ্যুৎ চমকায় যাকে আমরা বলি। তো এরকম যে স্পার্ক হচ্ছে, তো এই স্পার্কটা কী কারণে হয়, এটা হচ্ছে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটু টেস্ট করতে চাইছিলেন, সেজন্যই তিনি কাইট কি টেস্টটা করেন। তো এই যে হচ্ছে আমাদের কাইট কি টেস্টের একটা ছবি আমরা এখানে দেখতে পারতেছি। এই যে হচ্ছে আমাদের বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ধরতে পারো, এবং এই যে হচ্ছে তার তার সেনহের সন, এবং এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এবং তার সন। তো এই দুজনে বেসিক্যালি ধারণা করা হয় যে দুজনে মিলে টেস্টটা কন্ডাক্ট করেছিলেন জুন মাসে 1752 সালের। তো এই টেস্টটাতে এই যে একটা কী দেখতে পাচ্ছ এখানে, এই যে কী, এবং এই যে হচ্ছে আমাদের বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের যে একটি স্ট্রিং, এবং স্ট্রিংয়ে এখানে একটা ঘুড়ি ঝুলানো আছে। তো আসলে এই সমস্ত বিষয় নিয়ে আমরা হচ্ছে এই ভিডিওটার একেবারে শেষে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের চার্জ, অর্থাৎ আমরা ইলেকট্রিক চার্জ নিয়ে এই ভিডিওটা আলোচনা করব, এবং ইলেকট্রিক চার্জের এই ভিডিওটা হবে পার্ট 1, এরপরে পার্ট 2 থাকবে। তো এইটাতে হচ্ছে জাস্ট আমরা চার্জ কীভাবে উৎপত্তি হলো বা চার্জ কীভাবে উৎপত্তি হয়, চার্জ বলতে আমরা কী বুঝি, এই বিষয়সমূহ জানব। সো অনেক বেসিক লেভেল আলোচনা হবে এবং খুবই ডেপথ বেসিক নিয়ে আলোচনা হবে। তো এই বিষয়গুলো খুবই ভালো করে আমরা শিখব, এবং এই টেস্টটা আমরা একেবারে শেষে জানবো যে আসলে টেস্টে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কী প্রমাণ করতে চেয়েছেন, এবং আসলে টেস্টে দ্বারা কে কী ডিসিশনে পৌঁছাতে পারছেন। সো চলো, লেটস গেট স্টার্টেড। এখন আমরা চার্জ নিয়ে আলোচনা করবো, রাইট? গত ভিডিওতে বলে দিয়েছিলাম যে চার্জ নিয়ে আমরা আলোচনা করব, কারণ ইলেকট্রিসিটি যদি আমাদের বুঝতে হয় তাহলে চার্জ বোঝা মাস্ট লাগবে। তো দেখো, আমাদের আমাদের মহাবিশ্বে যত পৃথিবীর কথা যদি আমি বলি, যত কিছু আছে সেগুলোকে দুইটা বিষয় মিলে আমাদের পুরো ইউনিভার্সটা গঠিত। একটা হচ্ছে রেডিয়েশন, আমাদের ইউনিভার্সটা রেডিয়েশন প্লাস পার্টিকেলস, এই দুইটা বিষয়, পার্টিকেলস বা আমরা বলতে পারি ম্যাটার, এই দুইটার বিষয় দ্বারা হচ্ছে আমাদের ইউনিভার্স গঠিত। রেডিয়েশন বলতে কি বোঝায়? রেডিয়েশন বলতে বোঝায় ওয়েভ। আমরা তরঙ্গের কথা বলি না, অর্থাৎ রেডিয়েট করা মানে কি, বিচ্ছরণ হওয়া, রাইট? তো আর রেডিয়েশন বলতে আমরা বুঝি ওয়েভ, রাইট? এবং আমরা পার্টিকেলস বলতে কি বুঝি? পার্টিকেলস বলতে বুঝি আমাদের চারপাশে যা দেখি আমরা ওইগুলোই পার্টিকেলস, রাইট? পার্টিকেলসের মাস থাকে, দেন আমাদের হচ্ছে ভলিউম থাকে, দেন আমাদের মোমেন্টাম থাকতে পারে। তো এই সকল বিষয়, মোমেন্টাম মানে কি, ভরবেগ। তো এই সকল বিষয় কিন্তু আমাদের পার্টিকেলের ক্ষেত্রে থাকতে পারে। তো এই যে পার্টিকেলের ক্ষেত্রে এগুলো থাকবে। তো একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের এই রেডিয়েশন এবং হচ্ছে এই যে পার্টিকেলস, এই দুটোর মধ্যে একটা রিলেশন হচ্ছে যে রেডিয়েশনের ক্ষেত্রেও একটা এনার্জি থাকে, তরঙ্গেরও রেডিয়েশনের ক্ষেত্রে একটা এনার্জি থাকে, এবং আমাদের পার্টিকেলসের ক্ষেত্রেও এনার্জি থাকে। বাট একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই দুটোর ক্ষেত্রেই এনার্জি থাকে। এবং আমরা যখন মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান পড়ব, তখন আমরা দেখব যে আসলে আমাদের এই রেডিয়েশন এবং পার্টিকেলস এরা একে অপরে রূপান্তর হচ্ছে, দুইটা মিলে একটাই জিনিস, এটা আমরা দেখবো আসলে। দুইটা মিলে ইভেনচুয়ালি একটা জিনিস হচ্ছে। তো এটা হচ্ছে আমরা যখন মডার্ন ফিজিক্স পড়বো তখন আমরা দেখব। আচ্ছা, যাই হোক, তো এটাই হচ্ছে আমাদের বিষয়।
তো একটা বিষয় যে এই যে আমাদের যে পার্টিকেলস বা ম্যাটার থাকে, তো মাস থাকে, ভলিউম থাকে, মোমেন্টাম থাকে। তো এই যে পার্টিকেলস বা ম্যাটার্স, এদের এই মহাবিশ্বে আমাদের যে পার্টিকেলস বা ম্যাটার থাকে, পার্টিকেলস বা ম্যাটার আমরা যাকে বলি, পার্টিকেলস বা ম্যাটার। আচ্ছা, পার্টিকেলস যদি কনসেপশন ক্লিয়ার না থাকে, পার্টিকেলস বলতে বুঝি যেমন ধরো আমরা পৃথিবীকে একটা পার্টিকেলস বলতে পারি। আই মিন পার্টিকেলস বলতে আমি বোঝাতে চাচ্ছি, ধরো আমাদের আশেপাশে পরিবেশে যা আছে, ধরো যে কোনো একটা বস্তু একটা পার্টিকেল হতে পারে। তো এরকম পৃথিবী একটা পার্টিকেল হতে পারে। আমরা যদি পুরো ইউনিভার্স নিয়ে কথা বলি, পুরো মহাবিশ্ব নিয়ে কথা বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। তো পার্টিকেলসগুলোর মধ্যে একটা ফোর্স কাজ করে, এটা কিন্তু আমরা শিখছি ফার্স্ট পেপারে যখন মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটা পড়ছি, তখন আশা করি শিখছি। সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল বলি আমরা যাকে। তো এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করে, তো এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি, এটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ ফোর্স, একটা আকর্ষণধর্মী বল। এটা শুধু আকর্ষণধর্মী বল, রাইট? এটা বিকর্ষণধর্মী কখনোই না, সম্ভব না। তো এই যে আকর্ষণধর্মী বল, আকর্ষণধর্মী বলটা কিন্তু আমাদের এই পার্টিকেলসের মধ্যে বিদ্যমান। অর্থাৎ আমি যদি বলি যে পৃথিবী সূর্যের মধ্যে আকর্ষণ বল, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পৃথিবী এবং সূর্য এই দুইটার মধ্যে আমাদের মহাকর্ষ বল ক্রিয়া করতেছে, রাইট? সেজন্যই তো আসলে মহাকর্ষ বলের কারণে কী কী হয় সেগুলো যদি ভালো করে বুঝতে হয়, তাহলে অবশ্যই তোমার মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটা ভালো করে পড়ে আসা লাগবে, রাইট? ওইটা নিয়ে একটা প্লে লিস্টে আছে আমাদের, যেখানে আই থিঙ্ক মোর দ্যান 25 ভিডিওস আছে, ইউ ক্যান চেক দ্যাট অফ। আচ্ছা, তো পার্টিকেলসের মধ্যে এই যে অ্যাট্রাকটিভ একটা ফোর্স থাকে, সেটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এই যে আমাদের পৃথিবীর সাথে চাঁদ, বা আমরা বলতে পারি পৃথিবী মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে গ্র্যাভিটেশনাল বল। বাট ওই ফোর্সের মধ্যে যে একটা যদি পৃথিবী হয়, এবং পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে অ্যাট্রাকটিভ ফোর্স, সেটাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষ বল। তো এই অভিকর্ষ বল যেটা, অভিকর্ষ বল একটা আকর্ষণ বল। তো এই যে অভিকর্ষ বল, জি এফ, জিএফ, রাইট? জিএফ মানে কিন্তু অভিকর্ষ বল। সো ডোন্ট টেক ইট নেগেটিভলি, ওকে? আই মিন ডোন্ট টেক ইট usually what we think of it, right? Just think G means gravitational, F means force. So এই যে আসলে আমাদের এই যে অভিকর্ষ বল, এই অভিকর্ষ বল এই অভিকর্ষ বলটা কিসের উপর ডিপেন্ড করে? আমি যদি বলি যে অভিকর্ষ বলের মান অনেক বেশি, অভিকর্ষ বলের মান অনেক কম, সেটা আমরা কিভাবে বুঝবো? বা আমরা কিভাবে বুঝবো যে আসলে কোন অবজেক্টটার দিকে কোন অবজেক্টটা আই মিন ধরো এই যে একটা অবজেক্ট, এই যে একটা অবজেক্ট, ধরো এই দুটো অবজেক্ট, এবং এই দুটো অবজেক্টের মধ্যে এটার মাস m1 এবং এটার মাস m2। তাহলে আমি যদি বলি যে অ্যাট্রাকটিভ ফোর্স তো ক্রিয়া করবে, তো কোনটার দিকে কোনটা যাবে? আই মিন এটা কি এটার দিকে যাবে, না এটা কি এটার দিকে যাবে, না দুইটাই পরপর আই মিন একইভাবে একটার দিকে আরেকটা আসতে থাকবে? ব্যাপারটা হচ্ছে যার মাস বেশি, আমি যদি বলি সূর্য পৃথিবীর মধ্যে আকর্ষণ বল, তাহলে কি? তাহলে হচ্ছে এই যে আমাদের ধরো এটা হচ্ছে সূর্য, তাহলে M1-এর মাস অনেক বড়, সূর্যের মাস তো আমাদের পৃথিবীর থেকে অনেক বেশি, তাই? তো এই যে সূর্যের মাস যে বেশি, এজন্য যেটা হবে যে পৃথিবী সূর্যের চারপাশে কিন্তু কেন্দ্র করে ঘোরে। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কারণ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এর কারণ হচ্ছে এই ফোর্সটার কারণে বেসিক্যালি কিন্তু। আচ্ছা, তো বেসিক্যালি এই বিষয়টা বুঝলা তো। এইগুলা আমরা গ্র্যাভিটেশন আর গ্র্যাভিটি বিষয়টা ভালো করে যাচ্ছি। তো এখন আমাদের যে বিষয়টা এইটা বলার কারণ যেটা, সেটা হচ্ছে এই যে আমরা এই যে আমরা অভিকর্ষ বল দিয়ে শিখি, বা এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে আমরা জানি, তো আমাদের এই যে আমরা যখন পৃথিবীর কথা বলি, সাপোজ পৃথিবীতে যে কোনো একটা অবজেক্ট বা যে কোনো একটা বস্তু, এর টেন্ডেন্সি কী থাকে? এর টেন্ডেন্সি সর্বদা আমরা যখন উপরে ফিকে পারি, এটা আবার নিচে ফিরে আসে। কেন? কারণ এটা পৃথিবীর কেন্দ্রের দিকে যেতে চায়। আমি পৃথিবীর প্রতি, যেহেতু পৃথিবীর মধ্যে যে কোনো একটা বস্তুর সাথে আমি পৃথিবীর বাসকে তুলনা করি, তাহলে এই বস্তুর যে বাসটা, সেটা কিন্তু খুবই নগণ্য, বস্তুর কোনো বাসই নেই ধরতে গেলে, রাইট? আমি খুবই নগণ্য পৃথিবীর তুলনায়, পৃথিবীর বাসটা অনেক বেশি। তাই যেহেতু পৃথিবীর বাস বেশি, তাই পৃথিবীর দিকে সে অ্যাট্রাক্টেড হবে। আমি যদি পৃথিবী এবং এই বস্তুটার সাথে অ্যাট্রাকটিভ ফোর্সের কথা চিন্তা করি, তাহলে সে পৃথিবীর দিকে অ্যাট্রাক্টেড হবে। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের যে কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে আমি যদি অভিকর্ষ বল নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে যার মাস বেশি, তার ক্ষেত্রে অভিকর্ষ আই মিন মাসের যে বাস যদি বেশি হয়, তাহলে অভিকর্ষ বল কিন্তু বেশি হওয়ার টেন্ডেন্সি থাকবে। তো এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা এটা একটা ইনহ্যারেন্ট প্রপার্টি, অর্থাৎ এটা কিন্তু আমাদের যার মাস আছে,
যে কোনো বস্তুর যদি মাস থাকে তাহলে সেক্ষেত্রে তার কিন্তু আমাদের অভিকর্ষ বল থাকবে, গ্র্যাভিটেশনাল ফোর্স তার মধ্যে থাকবে। এটা একটা ইনহেরেন্ট প্রপার্টি, মাস থাকলেই থাকবে। বাট একটা জিনিস তুমি লক্ষ্য করো যে আমাদের এই যে ধরো এই সাদা যে পুরো অংশটা, এটাকে এইভাবে একটা বাউন্ডারি দিয়ে দিতেছি, তো এর মধ্যে আমি কালো কালি দিয়ে একটা ফোঁটা দিলাম। বা তুমি এটা কি চিন্তা করতে পারো যে তুমি হোয়াইট বোর্ড, তোমার টিচার যেটাতে তোমাকে পড়ায়, তো সেই হোয়াইট বোর্ডে যখন এভাবে ধরো তোমার টিচার ধরো লেখে, তো যখন একটা ফোঁটাই চিন্তা করলাম, ওই যে একটা ফোঁটা দিল হোয়াইট বোর্ডের উপর, তখন এই ফোঁটাটা দেওয়ার পরে এখন আবার তোমার কাছে কোশ্চেন যে আসলে এই যে ফোঁটাটা আমি দিচ্ছি, তো এই ফোঁটাটা কেন আমাদের বোর্ডের সাথে লেগে আছে? এটা একটা কোশ্চেন যে ফোঁটাটা কেন লেগে আছে, এটা কেন পড়ে যাচ্ছে না। আই মিন তুমি তো আমরা জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল বেসিক দেখো ফোঁটাটা, আই মিন তুমি এখানে কি করতেছো, কলম দিয়ে এখানে একটা কালি দিতেছো এবং এটা লেগে আছে, তো লেগে থাকতেছে, এটা কিন্তু কোনো নিচে পড়তেছে না, বা এটা জাস্ট এখানে লেগেই আছে। সো এই লেগে থাকাটার কারণ কি? এটার কারণ হচ্ছে দেখো, এইটা কিন্তু আমাদের পৃথিবীর যে অ্যাট্রাকটিভ ফোর্স, অর্থাৎ পৃথিবীর প্রতি অ্যাট্রাকটিভ ফোর্সের করে সকল বস্তু আমরা যখন রাখি তখন সেটা নিচে পড়ে যায়, কোথাও এক জায়গায় উপরে রাখি তখন সেটা নিচে পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। বাট আবার এই ফোঁটাটা কেন পড়তেছে না? এক্ষেত্রে এই ফোঁটাটা কেন পড়তেছে না, এটাকে যদি আমরা ডিফাইন করতে চাই, বা তুমি এইভাবে বলতে পারো যে তুমি ধরো চক দিয়ে, আমি ব্যাপারটাকে এইভাবে বলি কারণ তুমি এই ফোঁটা দিলে বুঝবা না, কারণ এটার বাস আরও। দেখো আমি যদি চক দিয়ে যখন আমি বোর্ডে লিখি, চক দিয়ে লেখার পরে ওই যে অংশটুকু আবার বোর্ডে লেগে থাকে, আমি কালিটা দিয়ে আমি চক দিয়ে আমি লিখতেছি এবং লেখার পরে বোর্ডে লেগে থাকতেছে, তো ওই যে লেগে থাকতেছে, লেগে থাকতেছে, তো ওইটা কিন্তু আমরা রাব করতেছি, ধরো আমরা ঘষতেছি, যখন আমরা লিখতেছি এটা এক ধরনের রাব করা, রাইট, এক ধরনের ঘষা। তো এটা যে লেগে থাকতেছে তখন কিন্তু আমাদের এই লেখাটা পৃথিবীর কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছে না, ধরো এই যে লেখাটা এটা পৃথিবীর কেন্দ্রের দিকে ছুটে আসতেছে না, ওটা ওই জায়গায় লেগে আছে। তো কেন লেগে আছে, এইটা নিয়ে আসলে সায়েন্টিস্টদের উপরে কোশ্চেন জেগেছিল যে এভাবে কেন লেগে থাকলো। তো এটাকেও তো আমাদের ফিজিক্সে ডিফাইন করতে হবে, আমরা তো জাস্ট আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটাই তো পড়ে থাকলে হবে না, এটা তো গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা ব্যাখ্যা করা যাচ্ছে না, কারণ এটা তো আমি চকের দিয়ে লিখলাম, তো এটা তো আমাদের লেগে থাকতেছে, সেটা ছুটে চলে যাচ্ছে না। বা আমরা যদি বলি যে এক্ষেত্রে তাহলে আমাদের কোন ফোর্সটা ক্রিয়া করবে, আই মিন এই যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স ক্রিয়া করতেছে, অ্যাট্রাকটিভ ফোর্স আমি দেখতেছি যে আসলে এটা আমাদের বোর্ডে লেগে আছে, তো লেগে থাকা এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্সের মতো, তো এটাকে আসলে কী ফোর্স? তো এই ক্ষেত্রটায় আমাদের যে ফোর্সটা চলে আসে, বিজ্ঞানীরা যে ফোর্সের কথা বলে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স আমরা বলতে পারি যাকে ইলেকট্রিক ফোর্স। যখন স্ট্যাটিক দিয়ে কথা বলি আমরা, তো ধরো স্ট্যাটিক দিয়ে কথা বলবো যখন আধারগুলো স্থির থাকে, স্ট্যাটিক থাকে, তখন সেক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক বলি আমরা, রাইট। তো এটাকে আমরা ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলতে পারি। তো এই ক্ষেত্রে আমি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলতে পারি। তো এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই ফোর্সটার দরুন এটা এখানে লেগে আছে, তার মানে কি আবার এইটার ক্ষেত্রে আবার যে পৃথিবীর এই ধরো এই যে চকে যে লেগে আছে চকের গুঁড়া, তো এইটার পৃথিবীর প্রতি যে অ্যাট্রাকটিভ ফোর্সটা সে পাবে তার থেকে আমাদের এই বোর্ডের সাথে যে লেগে আছে সেই জন্য যে এর অ্যাট্রাকটিভ ফোর্সটা, তার মানে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আমাদের যে মহাকর্ষ বা অভিকর্ষ বল, তার থেকে কিন্তু বেশি। খুবই ভালো করে মনে রাখবা যে আমরা আস্তে আস্তে শিখবো যে আমরা যখন আসলে এই বল দিয়ে পড়বো তখন দেখবো, আমি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে পড়বো তখন দেখবো সূত্রটা এরকম একটা সূত্র আসে, Q1 Q2, অর্থাৎ এটা একটা চার্জ, এটা একটা চার্জ দিয়েই তো আমরা পড়তেছি, চার্জ কি হয়তো আমরা জানি না, আমরা জানি না এভাবেই এটা জেনেই পড়তেছি, বাট এরকম একটা সূত্র আমরা ভবিষ্যতে পাবো। তোমরা গ্র্যাভিটেশনে পড়ে আসছো এরকম একটা সূত্র, তো এরকম একটা সূত্রের ধারাবাহিকতায় এরকম একটা সেম সিমিলার টাইপের সূত্র পাবা। তবে এই যে এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের যে সমীকরণটা, এবং এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বলের বা অভিকর্ষ বলের যে সূত্রটা। তো সেক্ষেত্রে এই যে কে এর ভ্যালুটা হয় 9 × 10⁹ তো এই কে এর ভ্যালুটা আমাদের জি এর ভ্যালু হচ্ছে খুবই ছোট, কিন্তু কে এর ভ্যালু হচ্ছে আমাদের খুবই বড়। তো যেহেতু কে এর ভ্যালু বড় হয়, তাই আমার এফ অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে অনেক অনেক বেশি হয়। তো এই জন্য বেসিক্যালি আমরা কি বলি যে আমাদের যে এই যে ইলেকট্রোস্ট্যাটিক, আমরা দুই ধরনের ফোর্স নিয়ে কথা বলি, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অর্থাৎ যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স হয় না সেটাতে হয়তো বা ইলেকট্রিক ফোর্স থাকে। তো এই যে ইলেকট্রিক
ফোর্স আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে অনেক বেশি হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবা, যেটা আমি হয়তো বা গ্র্যাভিটেশনাল ফোর্স পড়ার সময় বলছিলাম, যে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আকর্ষণধর্মী এবং বিকর্ষণধর্মী উভয়ই হতে পারে। আই মিন এই ফোর্সটা আকর্ষণধর্মী হতে পারে, আমাদের আবার রিপেলিং বা রিপেলেন্ট বা বিকর্ষণধর্মী হতে পারে। বাট আমাদের যেটা যেটা এই যে এটা আকর্ষণধর্মী বিকর্ষণধর্মী উভয় হতে পারে। বাট এই যে আমাদের অবিকর্ষ বা মহাকর্ষ বল, এটা সর্বদা অ্যাট্রাকটিভ। ফোর্সটা আকর্ষণধর্মী, সর্বদা আকর্ষণ হতে হবে। কোনো সময় আমাদের একটা নেগেটিভ আই মিন ডিস্ট্রাকটিভ হবে না, বা আমরা যাকে বলি রিপেলেন্ট হবে না। তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছো যে এটা কখনো আমাদের রিপেলেন্ট বা বিকর্ষণধর্মী হবে না। তো এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন ছিল। তো এখন এই যে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নিয়ে জানলাম, তো এখন অবশ্যই মনে কোশ্চেন জাগে, তাহলে চার্জ কি? আমরা তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নিয়ে জানলাম, বাট চার্জটা কি? আচ্ছা, চার্জ হচ্ছে আমাদের ম্যাটার, আমরা যে ম্যাটার বা পার্টিকেল নিয়ে কথা বললাম, এই ম্যাটার বা পার্টিকেলের মধ্যে একটা ইনহ্যারেন্ট প্রপার্টি। ইনহ্যারেন্ট প্রপার্টি মানে হচ্ছে প্রত্যেক ম্যাটার বা পার্টিকেলে ধরো এই প্রপার্টিটা বিদ্যমান থাকতে পারে, বাট আমরা সেটাকে দেখি না। যেমন মাস, ভর, যেমন ধরো আমি যদি বলি যে ভর, তো প্রত্যেক পার্টিকেলেই তো ধরো আমাদের একটা ভর থাকে, একটা মাস থাকে। তুই যে মাসটা থাকতেছে সেটা আমরা আমরা জাস্ট বুঝতে পারি যে মাসটা এটার মধ্যে একটা ভর থাকতে পারে, কারণ এটা বেশি ভারী। আই মিন ধরে এইভাবে বুঝতে পারি। বাট আসলে ইনহ্যারেন্ট প্রপার্টি মানে হচ্ছে যেটা অন্তর্নিহিত, রাইট? তো আশা করি বুঝতে পারছো। তো এই যে ম্যাটারের মাস যেমন একটি ইনহ্যারেন্ট প্রপার্টি, একইভাবে আমাদের চার্জ, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব, সেই চার্জও একটা ইনহ্যারেন্ট প্রপার্টি। তো এই চার্জ বলতে কি বোঝায়? চার্জ বলতে বোঝায় আমাদের এমন একটা ইনহ্যারেন্ট প্রপার্টি যেটা ক্যান অ্যাপ্লাই ফোর্স অন আদার বডি, ক্যান অ্যাপ্লাই ফোর্স অন আদার বডি। আচ্ছা আচ্ছা, এটা বলতে বোঝাচ্ছি কি, যেই প্রপার্টির কারণে আমাদের একটা বস্তু আর একটা বস্তুর উপরে ফোর্স প্রয়োগ করতে পারে। আমি এটা কিভাবে বুঝাবো, দাঁড়াও দেখো, এটাকে আমি বুঝাচ্ছি এইভাবে, যে আমরা অনেকভাবে উদাহরণ দিতে পারি। ধরো এই যে তোমার কলম ধরতে পারো, বা যে কোনো একটা আমি কলম ধরলাম, যাও কলমটা তুমি কি করলা, কলমটা ধরো এই যে তোমার কলম, তো এই কলমটাকে তুমি অনেক বেশি করে ঘষলা। কিসের সাথে? তবে ঘষার ক্ষেত্রে লক্ষ্য রাখবা যে তুমি এটাকে ঘষতেছো বা রাব করতেছো এমন একটা অবজেক্টের আর একটা অবজেক্টের সাথে, ধরো তোয়ালে, বা এমন একটা অবজেক্টের সাথে তুমি ঘষতেছো, তোয়ালের সাথে ঘষতে পারো, যে যাতে ফ্রিকশনটা হয়। এক্ষেত্রে ফ্রিকশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফ্রিকশন বা ঘর্ষণ যেন হয়। তো ফ্রিকশন হতে হবে, ফলে তুমি ঘষার ফলে এখানে ধরো কিছু কাগজের টুকরো আমি রাখলাম, এই কাগজের টুকরা। তো তুমি যখন এই কলমটাকে ঘষার পরে তোয়ালের সাথে তুমি যখন এই জায়গায় এনে ধরবা কাগজের উপরে কলমটাকে, তখন দেখবা যে তোমার কলমটা আমাদের এই কাগজের টুকরোগুলোকে, অর্থাৎ কলমের এই পাশ ঘষতে পারো তুমি। তো কাগজের টুকরোগুলোকে আবার কলমটা অ্যাট্রাক্ট করতেছে, অর্থাৎ কাগজের টুকরোকে দেখবা কলমটা তার নিজের দিকে দিয়ে দিতেছে। অর্থাৎ হঠাৎ করে একটা কেমন যেন একটা অলৌকিক মনে হয়। আসলে আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু যখন এই বিষয়ে একজনকে দেখছিলাম যে আমি এরকম করতেছে, কলম দিয়ে কাগজ উঠাইতেছে, তো আমি তো ভাবতাম যে আসলে এটা একটা কীভাবে সে ম্যাজিকটা করতে পারে, যে কলম ধরতেছে আর কাগজ উঠে যাইতেছে, হাউ ইজ ইট পসিবল? তো আসলে ইটস নাথিং বাট দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স, রাইট? অ্যাপ্লিকেশন অফ চার্জ উই ক্যান সে। সো চার্জ মানে কি, তুমি যদি একটু ভালো করে অবজার্ভ করো, এই যে আমার কলম ধরতেছি এবং এটা উঠে যাইতেছে, তো এই কলমটা ধরার পরে উঠে যাইতেছে, এটা কিন্তু তুমি লক্ষ্য করবে এই কলমটা, আচ্ছা তুমি লক্ষ্য করবা যে এই কলমটা তুমি যদি ধরতা এই কাগজগুলোর উপরে, উঠতো না। কখন? যখন তুমি এটাকে ঘষো নাই, তুমি যখন তোয়ালের সাথে ঘষো নাই। তো ব্যাপার হচ্ছে একটা কথা, আগে ফার্স্টে জেনে নিই চার্জ কি। চার্জ হচ্ছে তুমি যে কলমটাকে এটা সামনে ধরছিলা এবং ধরার ফলে এইটা যে একটা আকর্ষণ বল পাইছে, এবং আকর্ষণ বল পেয়ে তোমার কলমের সাথে লাইগে গেছে। তো এই লাইগা যাওয়াটা, অর্থাৎ এই যে প্রপার্টি, যেই প্রপার্টির কারণে তোমার কলমের সাথে এটা লেগে গেছে, অর্থাৎ আকর্ষণ করার ক্ষমতাটা অর্জন করছে, সেই প্রপার্টিকে বা সেই বৈশিষ্ট্যটাকে, এই ঘটনাটাকে আমি বলতে পারি, অর্থাৎ এই যে প্রপার্টি, এই প্রপার্টিটাকে বলে হচ্ছে আমরা চার্জ।
এবং আমি যে এই ঘটনাটাকে বলে আমরা তড়িতাহিতকরণ। এবং এটাকে আমরা কি বলি, চার্জ বলি। তো এই যে যে প্রপার্টিটা করে এটা আকর্ষণ করলো। তো চার্জের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমার মনে রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যে এই কলমটা কিন্তু শুরুতে এই কাগজগুলোকে আকর্ষণ করতো না। কখন আকর্ষণ করছে, তখন তুমি এই কলমটাকে তুমি একটা ফ্রিকশন আছে এরকম কিছুর সাথে রাব করছো, ঘষার ফলে আসছে। তো ঘষার ফলে কি হয়েছে আমি তোমাকে বলি, ঘষার ফলে কি হয়েছে যে আমাদের ধরো প্রত্যেকটা ব্যাটার বা প্রত্যেকটা পার্টিকেলে তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। তো এর মধ্যে ইলেকট্রন, প্রোটনগুলা এবং নিউট্রনগুলা এগুলো হচ্ছে কি, এগুলো আমরা জানি যে আসলে স্থানান্তর হয় না, প্রত্যেকের জন্য যা আছে তাই থাকবে। প্রত্যেকটা ব্যাটারের মধ্যে যে পরমাণুগুলো থাকে তার মধ্যের কথা আমি বলতেছি। তো ইলেকট্রনগুলো হচ্ছে স্থানান্তর হতে পারে, কারণ ওইগুলো আসলে সামান্য পরিমাণ ঘষা বা সামান্য পরিমাণ ঘর্ষণে, ফ্রিকশনে কিন্তু এটা চলে যেতে পারে, এমনকি এক পার্টিকেল থেকে আরেক পার্টিকেলে যাওয়া সম্ভব। তো একইভাবে যখন আসলে আমরা ঘষি, ধরো আমি একটা কিছুর সাথে, একটা তোয়ালের সাথে, বা আমি একটা কলম ঘষলাম বা একটা কিছু ঘষলাম, তো এই ঘষার ফলে আমার যে কাজটা হয় সেটা হচ্ছে যে এই ঘর্ষণের কারণে আবার এই যে চার্জ, আমরা ইলেকট্রনকে একটা চার্জ বলি, তো ইলেকট্রন এর আদান প্রদান হয়। ফলে একটা দেখো, আবার একটাতে যে পরিমাণ ইলেকট্রন ছিল, আমি যখন আরেকটা ব্যাটারির সাথে সেটাকে ঘষলাম, তখন ওই ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়। ইলেকট্রনের যখন আদান প্রদান হয়, এর মানে কি, চার্জের আদান প্রদান হওয়া। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন আমরা কোনো একটা বস্তুকে আরেকটা বস্তুর সাথে ঘষার ফলে এদের মধ্যে চার্জের আদান প্রদান হয়। এটা হচ্ছে আসল কথা, চার্জের আদান প্রদান হয় বলেই ওই বস্তুগুলোর মধ্যে একটা অ্যাট্রাকটিভ, বা আমরা যাকে বলি অ্যাট্রাকটিভ না, অ্যাট্রাকটিভ হতে পারে, ডিস্ট্রাকটিভ হতে পারে। তো ওইটার মধ্যে একটা ফোর্স কাজ করে, এবং ওটার মধ্যে একটা অ্যাবিলিটি অর্জন করে যার দ্বারা সে ফোর্স অ্যাপ্লাই করতে পারে, তাই। অর্থাৎ ওই যে ঘষলাম, রাব করলাম একটা বস্তুর সাথে আরেকটা বস্তু, এর ফলে চার্জের আদান প্রদান হইলো। এর ফলে আমি যেই বস্তুটা ধরো তড়িতাহিত হইলো, এই যে চার্জড হইলো, তড়িতাহিত বা যাকে আমরা বলি চার্জড। একটা বস্তু কখন চার্জড হয়, যখন আমরা বস্তুটাকে ঘষার মাধ্যমে আমি চার্জের আদান প্রদান ঘটাতে পারি। এবং চার্জ কি, ইলেকট্রন একটা চার্জ আমি বলতে পারি। তো এই যে চার্জের আদান প্রদান হচ্ছে, এই চার্জের আদান প্রদান হওয়ার মাধ্যমে ওই কলমটা যেমন ধরো রুমালের সাথে ঘষার ফলে এটার মধ্যে কলম এবং ওই তোয়ালের সাথে চার্জের আদান প্রদান হয়েছে, এবং কলমটা তড়িতাহিত বা চার্জ হয়েছে, এবং চার্জ হওয়ার পরে ওটার একটা ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি অর্জন করছে, যার সাহায্যে ওইটা ফোর্স অ্যাপ্লাই করতে পারছে। অর্থাৎ ওই আবার যে কাগজ ছিল, এই কাগজের সাথে একটা অ্যাট্রাকটিভ ফোর্সে জড়িত ছিল, এবং এই ফোর্সটা হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, রাইট। এটা কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই এটা হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এবং এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, রাইট। তো এইভাবেই কিন্তু আমাদের এই যে চার্জের বিষয়টা চলে আসছে, রাইট। এই বিষয়টা ভালো করে মনে রাখবো। তবে আরেকটা কথা বলি, ধরো তুমি এই যে ধরো একটা বিষয়, ধরো কলমকে তুমি পলিথিনের সাথে ঘষলা, রাইট। আবার পলিথিনের সাথে যদি তুমি ঘষো, তাহলে কিন্তু দেখবা যে আসলে কাজ হচ্ছে না, কারণ কি, পলিথিনে দেখবা আসলে ফ্রিকশন থাকে না, ওইটা অনেকটা মানে ফ্রিকশন অতটা কাজ করতে পারে না। বাট তুমি যখন চুলের সাথে কলম ঘষবা, তখন আসলে দেখবা যে না, কাজ করতেছে, চুলের মধ্যে ওইভাবে ব্যাপারটা কাজ করে, ফ্রিকশন কাজ করে। তো ব্যাপার হচ্ছে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে ফ্রিকশন আবার থাকতে হবে। ঘর্ষণের ফলে তুমি যখন রাব করবা, ঘষবা, রাব করা মানে কি, তুমি ঘষতেছো, তো ঘর্ষণ থাকতে হবে, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এবং ঘর্ষণের ফলে যেসব বস্তু অন্য বস্তুকে আকর্ষণের ক্ষমতা অর্জন করে, তাদেরকে আমি বলবো তড়িতাহিত বস্তু। আশা করি বুঝতে পারছো। এবং এই ঘর্ষণের ফলে এক বস্তু থেকে অপর বস্তুতে ইলেকট্রন স্থানান্তরিত হয়, এবং ইলেকট্রনের একটি মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে চার্জ বা আধান। ইলেকট্রনের একটি মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে চার্জ বা আধান। তো চার্জ বা আধানের আমাদের বইতে আসলে যে সংজ্ঞাটা দেয়, সেটা হচ্ছে যে পদার্থ আমাদের পরমাণু সৃষ্টিকারী বা পদার্থ সৃষ্টিকারী যে মৌলিক আমাদের যে কণাসমূহ থাকে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেই যে কণাসমূহ থাকে, ধরো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেই কণাসমূহের যে মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম, সেটাকেই আমরা বলি হচ্ছে আধান বা চার্জ। সো আশা করি এই যে ইলেকট্রনের এক্সচেঞ্জ হলো, চার্জের যে এক্সচেঞ্জ হলো, এই এক্সচেঞ্জের ইলেকট্রনের যে এক্সচেঞ্জ হয় দুইটা বস্তুর মধ্যে, এদের ফলে কি হয়, এদের ফলে একটা প্রপার্টি অর্জন করে, যার কারণে সে আর একটা বস্তুকে অ্যাট্রাক্ট করতে পারে। তো এটা আশা করি বুঝতে পারছো। তো এইটা বোঝার পরে আরেকটা বিষয় মনে রাখবা, যে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা এই যে আমাদের ইলেকট্রিক ফোর্স, এটা তখনই জাস্ট ক্রিয়া করবে যখন আবার একটা বস্তু চার্জড থাকবে।
কারণ আমি কি বলছিলাম যে কলমটাকে তুমি এই যে কাগজের টুকরা আছে সেগুলোর উপর আয়না রাখলেও সেটা কিন্তু অ্যাট্রাক্ট করবে না, তখনই করবে যখন তুমি এটার মধ্যে ঘর্ষণ সৃষ্টি করাবা এবং ঘর্ষণ করে চার্জের স্থানান্তর ঘটাবো, অর্থাৎ যখন চার্জড হবে, তখনই কেবল কিন্তু আমাদের এইভাবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাপ্লাই করা সম্ভব। তো আশা করি বুঝতে পারছো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবা যে আমরা যখন ডোর্ক নব বা যাকে আমরা বলি হচ্ছে ডোর্ক নব বা যাকে আমরা বলি হচ্ছে ওই যে দরজার হাতল যেগুলো ব্যাটাল দিয়ে তৈরি, ওইগুলো যখন টাচ করি অনেক সময় দেখবো হঠাৎ করে আমাদের স্পার্ক সৃষ্টি হয়ে যাচ্ছে। স্পার্ক মানে কি? স্পার্ক মানে হচ্ছে হঠাৎ করে একটা মানে আমি একটা শকের মতো খাচ্ছি। অনেক সময় আসলে এটা ঘটে যখন মেটালের ধরো একটা হাতল তুমি এরকম, আমি দরজার সাথে এরকম হাতল তো থাকে, এরকম ধরো হাতল থাকে, তুমি এটাকে ধরো এরকম, এটাকে তুমি এভাবে ঘুরাইতে চেষ্টা করে দরজাটা খুলবা, তো তখন দেখবা তোমাকে অনেক সময় শক করতেছে। তো আসলে এটা পসিবল, কারণ এই যে এটা স্পার্ক কখন করে, এটা যদি তোমার কোশ্চেন হয়, তাহলে অ্যান্সার হচ্ছে যে আমাদের যখন চার্জের আদান প্রদান হয়, এই যে আমি যে বললাম না ওই যে চার্জের আদান প্রদানের বিষয়টা, চার্জের আদান প্রদান যখন হয়, বা আমি বলতে পারি যে চার্জের আদান প্রদান কখন হয়, যখন আবার রাবিং হয় বা দুটার মধ্যে ধরো ঘর্ষণের সৃষ্টি হবে। আচ্ছা, দুইটার মধ্যে যখন আমি ফ্রিকশন করাবো, দুটার মধ্যে যখন ফ্রিকশনের সৃষ্টি হয় তখনই কিন্তু আমাদের চার্জের আদান প্রদান হয়। তো এই বিষয়টাকে মনে রাখবা, কারণ ফ্রিকশন এর মাধ্যমে ধরো আমি বললাম যে আমি যখন ধরো হাত দিয়ে এইটা ধরবো, এই ডোর নবটা, তো যখন হাত দিয়ে ধরবো তখন কিন্তু আমার এদের মধ্যে কি হচ্ছে, আমার হাতে একটা ধরো সারফেস, তার দরজাটার একটা সারফেস থাকবে, তো দুইটা মধ্যে যখন ফ্রিকশন হচ্ছে, ঘর্ষণ হচ্ছে, দুটার মধ্যে চার্জের আদান প্রদান একটা টেন্ডেন্সি থাকে। আমাদের মধ্যেও কিন্তু চার্জ থাকে, কারণ আমাদের যে ফ্লোর থাকে, ধরো আমরা যে ফ্লোর দিয়ে হাঁটি ওটা কিন্তু চার্জ বহন করে, রাইট? কারণ আমাদের ঋণাত্মক চার্জ থাকবে। তো আসলে এইভাবে চার্জের যে আদান প্রদান হয়, এই চার্জের আদান প্রদান হয় হচ্ছে ফ্রিকশনের মাধ্যমে, এবং ফ্রিকশনের মাধ্যমে আদান প্রদান হওয়ার ফলে আমাদের কি হয়, আদান প্রদানের সময় একটা স্পার্কের সৃষ্টি আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পারি। তো এভাবে আমরা অনেক উদাহরণ আমরা দেখতে পাই, স্পার্কের অনেক উদাহরণ আমাদের বাস্তবে আছে। যেমন ধরো তুমি দুইটা পাথর যখন তুমি ঘষবা, দুইটা পাথর তুমি ঘষতেছো একটার সাথে আরেকটা, তখন দেখবে কি স্পার্ক সৃষ্টি হয়, দেখবে যে আসলে ঘষতে ঘষতে এত গরম হয়ে যায়, দেখবে একটা স্পার্ক সৃষ্টি হয়। আচ্ছা, সব উদাহরণ বাদ দাও, তুমি তোমার দুই যে হাত আছে, দুইটা হাতকে ধরো একটার সাথে আরেকটা ঘষো, যখন তুমি ঘষবা দুইটা হাতকে এইভাবে, তখন দেখবা যে একটা হঠাৎ তুমি যদি ঘষতে থাকো দেখবা গরম হয়ে গেছে, প্লাস এক সময় দেখবা যে কেমন আগুন মনে হইতেছে, কারণ কি স্পার্ক সৃষ্টি হয়। তো এটা আসলে সবই আমার ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স সেটার কারণে, এবং তার পাশাপাশি আসলে এটা হচ্ছে আমাদের চার্জের কারণে বলতে পারো। তো চার্জ কিন্তু একটা মৌলিক বিষয়, রাইট? এটা একটা মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম, তো এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই যে বিষয়গুলো সবগুলো কিন্তু আবার চার্জের দরুন হয়। তো আমরা স্পার্কের বিষয়টা জানলাম। এই স্পার্কের আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা দেখি যখন আমাদের ক্লাউড বা আমরা যাকে বলি মেঘ, আচ্ছা ক্লাউডের যে পার্টিকেল থাকে তাদের মধ্যে আমাদের যখন ক্লাউডের পার্টিকেল ধরো দুইটা পার্টিকেল পরস্পরের সাথে কি করছে, পরস্পরের সাথে সংঘর্ষ বা ঘষা খাইছে, পরস্পরের সাথে এইভাবে হঠাৎ করে ফ্রিকশন হয়েছে বা ঘর্ষণ হয়েছে। তো যখন এভাবে ঘটে তখন আমরা যেটা দেখি যে ঘর্ষণের ফলে ওই যে ধরো ওদের মধ্যেও চার্জ থাকে। চার্জ বলতে আমি আগেই বলছি, চার্জ বলতে বোঝা হচ্ছে এই যে আমাদের ইলেকট্রনটা থাকে, বেসিক্যালি ইলেকট্রনটা এই কাজটা করে। আমাদের ইলেকট্রনের আদান প্রদানটাই মানে হচ্ছে চার্জের আদান প্রদান। চার্জ বলতে আমরা ইলেকট্রনকে বুঝবো। তো এই যে ইলেকট্রনের আদান প্রদান হয় আসলে ওই যখন দুইটা ক্লাউডের পার্টিকেল ধরো দুটার মধ্যে ঘষা খাইলো, তো ঘষা খাওয়ার ফলে এই যে ক্লাউডের আদান প্রদান হবে, এই ক্লাউডের আদান প্রদানের মাধ্যমে আমাদের যে বিষয়টা ঘটবে যে চার্জের আদান প্রদান, ক্লাউডের যখন ঘর্ষণ হবে চার্জের আদান প্রদান ঘটবে, মানে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে। এবং তখন আমরা আসলে যখন দেখি বৃষ্টি পড়ার সাথে সাথে ওই ক্লাউডের যখন ওই ঘর্ষণ হয়, আইসের ঘর্ষণ হয়, তখন আমরা দেখি যে হঠাৎ করে একটা স্পার্ক সৃষ্টি হয়, আমরা অনেক জোরে শব্দ শুনি, প্লাস হঠাৎ করে একটা স্পার্ক, একটা আলো সৃষ্টি হয়ে যায়, রাইট? তো আসলে এই যে ঘর্ষণ এবং এই যে জোরে শব্দ হওয়া, থান্ডার, তো এই বিষয়গুলো আসলে আমাদের এই ইলেকট্রোস্ট্যাটিকের কারণেই হয়। এবং এই বিষয়টাই আসলে পর্যবেক্ষণ করতে, এইটা যে চার্জের কারণে হয়, চার্জই যে এটার জন্য দায়ী, এটাই হচ্ছে বিজ্ঞানী যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কথা বললাম, ওই বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ওই যে বললাম কাইট চেষ্টা করছেন, ওটা হচ্ছে এইটা প্রুফ করতেই করছেন। আসলে মানে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন দেখছে যে আমি যখন
ধরো এই যে একটা অবজেক্ট, এই একটা অবজেক্টকে আমি যখন আসলে অনেক বেশি বেশি ঘষি, কিছু দ্বারা অনেক বেশি বেশি ঘষলাম, তখন আসলে দেখি একটা স্পার্ক হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে আমাদের বস্তুটা, বা একটা স্পার্ক সৃষ্টি হচ্ছে। বা আমরা বাস্তব জীবনে পৃথিবীতে বিভিন্ন কাজ করার ক্ষেত্রেই দেখি হচ্ছে। কিন্তু এটা তো ওই ওই যে যে আমাদের ওই যে ওইখানে আমাদের ক্লাউডের ক্ষেত্রে ওই আকাশে যে স্পার্ক হচ্ছে, সেটার কারণ কি? বিজ্ঞানী হচ্ছে এটা ডিসকভার করতে চাচ্ছিলেন যে ওই স্পার্কটার কারণে কি আসলে আমাদের এই যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটা, বা এই যে যে চার্জ, এই চার্জের বিষয়টা, ডিসচার্জের বিষয়টা, তো এটা হচ্ছে বিজ্ঞানী মানে কনক্লুশন এটা আনতে চাইছিলেন যে আসলে ব্যাপারটা কি ওইটাই কি না। তো ওইটা টেস্ট করার জন্য, ওইটা যেহেতু অনেক উপরে, ওইটাকে আমরা টাচ করতে পারি না, ওইটা টাচ করতে পারি না, টাচ করার মাধ্যমে আসলে ব্যাপারটাকে আমরা বুঝতে পারি না, ওটা ওই আকাশে হয় তো, রাইট? তো সেজন্যই বিজ্ঞানী এই কাইট এবং আমরা যাকে বলি হচ্ছে কি টেস্ট, সেটা আমরা দেখবো একটু পরে, আবার ফিরে যাবো এখানে। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো, রাইট? তো এখানে আমরা অনেক আলোচনা করলাম। এবং আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, যে যখন আসলে ধরো দুটো অবজেক্ট পরস্পরের সাথে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে, এই যে যে আই মিন চার্জের আদান প্রদানের মাধ্যমে এদের মধ্যে যে ধরো ঘর্ষণের ফলে স্পার্ক সৃষ্টি হয়, স্পার্ক সৃষ্টি হয়, ওই স্পার্ক বা এই যে স্পার্ক বা বিচ্ছুরণ সৃষ্টি হয়, এর পরেই আই মিন স্পার্কটা সৃষ্টি হওয়ার পরে আবার কিন্তু আমাদের এই যে যে অবজেক্ট দুইটা বা এই যে আমাদের পার্টিকেল দুইটা কিন্তু ডিসচার্জড হয়ে যায়। আচ্ছা, ডিসচার্জড মানে কি? ডিসচার্জড হচ্ছে আমাদের চার্জড হওয়ার বিপরীত। চার্জড কখন বলি? চার্জড আমরা তখনই বলি যখন আমরা যে কোনো আই মিন একটা বস্তু আরেকটা বস্তুকে যখন ফোর্স অ্যাপ্লাই করতে পারে, রাইট? ফোর্স অ্যাপ্লাই করার অ্যাবিলিটিটা যখন পর্যন্ত থাকে, আই মিন অ্যাপ্লাইং ফোর্স অন আদার বডির অ্যাবিলিটিটা যখন থাকে। বাট আমাদের ডিসচার্জড বলতে বুঝি যে যখন আসলে ওই স্পার্কটা হয়, স্পার্কটা হওয়ার মাধ্যমে আমার ওই যে যে ভিগার, আই মিন ওই ক্যাপাসিটিটা টিকায় রাখা অনেকটা, আই মিন ওই চার্জড হওয়ার যে ক্যাপাসিটি, সেটা ফুরাই যায় যখন আমাদের স্পার্কটা সৃষ্টি হয়। তো এই বিষয়টা আশা করি আমাদের মনে থাকবে যে ডিসচার্জড মানে কি, রাইট? তো তড়িতাহিত হওয়া, এটা মানে হচ্ছে চার্জড হওয়া, এই বিষয়টা মনে রাখবা। এবং চার্জড অবজেক্ট মানে কি? ঘর্ষণের ফলে যে বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে, তাকে আমরা বলি চার্জড বস্তু বা চার্জড অবজেক্ট। আচ্ছা, যাই হোক, তো এই বিষয়গুলো আলোচনা করার পরে আমরা এখন আরেকটা বিষয় সম্পর্কে জানবো, যে আসলে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ক্লিং বলতে কি বোঝায়? লেগে থাকা। তো আসলে আমরা বাস্তব জীবনে যখন আমরা ধরো পা দিয়ে হাঁটি, আমরা যখন হাঁটি ফ্লোরের উপরে, তো ফ্লোরের উপরে হাঁটার ক্ষেত্রে আমরা যে হাঁটতে পারি, পড়ে যাই না, এটার পিছনে আমাদের কিন্তু অনেক কারণ আমরা ফিজিক্সে অলরেডি পড়ছি, যে আমরা বিভিন্ন কারণে, যেহেতু সারফেসে ঘর্ষণ থাকে, তো সেই কারণে আসলে আমরা চলতে পারি, প্লাস বিভিন্ন কিছু জানছি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের যে ইলেকট্রোস্ট্যাটিক ক্লিং, সেই বিষয়টাও জড়িত। অর্থাৎ আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ক্লিং বলতে কি বোঝায়? দুইটা সারফেসের যে মেলা, এই যে একটা সারফেস ধরো এবং আমার পার একটা সারফেস, তো এই দুইটা সারফেসের মধ্যে যে মিলতেছে, একটা ঘর্ষণ হচ্ছে, এই ঘুরে ফিরে ওই ঘর্ষণই আসতেছে, ফ্রিকশনে আসতেছে। তো এই ঘর্ষণ হওয়ার কারণে কিন্তু পড়তেছি না। আবার আমরা যখন নাট বোল্ট টাইট দেই, তখন ওই টাইট দেওয়াটাও কিন্তু আমাদের এই ইলেকট্রোস্ট্যাটিক ক্লিং বা লেগে থাকা, এই যে ইলেকট্রোস্ট্যাটিক ক্লিং হচ্ছে, তারই একটা উদাহরণ। বা আমরা বোর্ডে যে লিখি, সেই লেখাটাও কিন্তু এরই একটা উদাহরণ। বা আমি এখানে লিখতেছি, এটাও কিন্তু আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ক্লিং, অর্থাৎ লেগে থাকতেছে, এটাও ইলেকট্রোস্ট্যাটিকেরই একটা উদাহরণ। ইলেকট্রিসিটির একটা বিষয়। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা সামগ্রিকভাবে আলোচনা করলাম। এখন আমরা যে বিষয়টাতে ফিরে যাব, সেটা হচ্ছে ওই যে আমাদের বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের এবং তার ছেলের যে টেস্টটা করছিলেন। আসলে এই টেস্টটা ছিল এরকম যে আমাদের এই টেস্টের মাধ্যমে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যে কাজটা করছে, যে এই যে দেখতেছো, এই যে একটা স্ট্রিং দেখতেছো, এই স্ট্রিংটার সাহায্যে বেসিক্যালি তিনি একটা ঘুড়ি বা কাইট, যাকে আমরা বলি কাইট বা ঘুড়িকে, তিনি আকাশে উড়াইতেছিল। তো তার লক্ষ্য ছিল যে ঘুড়িটাকে অনেক উঁচুতে উড়াবে এবং অনেক উঁচুতে সে উড়াবে এবং উড়িয়ে দেখবে যে মেঘের সাথে ঘুড়িটার একটা তিনি কানেকশন করতে চাইছেন। তিনি চেয়েছেন যে আসলে যে দেখতে ফার্স্টে যে কাজটা তিনি করেছিলেন, যে আমাদের একটা ঘুড়ি নিয়েছিলেন, ফার্স্টে কোনো কি তিনি নেন নাই বা কোনো চাবি তিনি নেন নাই। আমরা যে চাবি দেখতেছি, কোনো চাবি তিনি নেন নাই।
তিনি ফার্স্ট এরকম একটা স্ট্রিং নিয়েছিলেন। আসলে স্ট্রিংটা কিসের তৈরি এটা যদি বলতে চাও তাহলে অ্যান্সার হচ্ছে যে আসলে এটা কন্ডাক্টিভ, এবং এটা হচ্ছে আমাদের একটা দড়ি, যেটা হচ্ছে একটা বিশেষ গাছের একটা দড়ি। যেটার নাম হচ্ছে, তুমি আশা করি মারিজুয়ানা সাথে পরিচিত, মারিজুয়ানা বা যাকে আমরা বলি গাঁজা, রাইট? গাঁজা বা যাকে আমরা বলি হচ্ছে ওই যে হেম্প। আচ্ছা, শব্দটা হেম্প। আচ্ছা, আমি এখানে লিখতেছি হেম্প, সম্ভবত হেম্প, রাইট? হেম্প বা যাকে আমরা বলি গাঁজা বা আমাদের মারিজুয়ানা, যেটা একটা নেশাজাত দ্রব্য, রাইট? এটা আমরা নেশাজাত দ্রব্য হিসেবে চিনি। তো এরকম একটা গাছ, এরকম একটা গাছের থেকে ওই স্ট্রিংটা তৈরি। তো এরকম একটা স্ট্রিং যেটা আসলে কন্ডাক্টিভ, তো এরকম একটা স্ট্রিং দিয়ে আসলে তিনি এই ঘুড়িটা উড়াইছিলেন। তো ফার্স্টে চাবি দেন নাই, তো চাবি না দিয়ে তিনি এরকম উড়াইছিলেন। তো তখন বৃষ্টিও হইতেছিল। তখন উড়াইয়ে তিনি দেখলেন যে আমাদের আসলে যে কি হচ্ছে, আমি ঘুড়িটা উড়াইলাম, বাট মেঘের ওই দিকে আমি ঘুড়িটা দিলাম, অর্থাৎ মেঘের ভিতরে, বাট আমার কি হচ্ছে, আমার কোনো শক আমার লাগতেছে না। আসলে বিজ্ঞানী চাচ্ছিলেন যে আমি কোনো কিছু ফিল করতে পারি কিনা, আসলে এগুলা লাগিয়ে আমি দেখতে পারি কিনা যে আমার কোনো শক লাগতেছে না কিনা। কারণ আমি যদি শক লাগে, ওই যে স্পার্কটা হয়, তিনি দেখতে চাইছিলেন যে ওই মেঘের মধ্যে এটা দিয়ে দেন দেখতে যে আসলে আমার কোনো শক লাগে কিনা। তো যখন একদিন বিজ্ঞানী কী করলো, আসলে এই খালি স্ট্রিং দিয়ে বৃষ্টির মধ্যে টেস্ট করতেছিল, কিন্তু আসলে ধরো বৃষ্টি পড়তেছিল, তিনি শুধু স্ট্রিংটা দিয়ে ঘুড়িটা উড়াইতেছিল, কিন্তু কাজ হচ্ছিল না। তো তিনি ভাবলেন যে আমি একটা চাবি ঝুলাই দিই, একটা মেটাল জাতীয় কিছু একটা লাগবে আমার, আদারওয়াইজ হয়তো বা মেটাল দিলে হয়তো বা সেটার মধ্যে দিয়ে ভালো করে বিদ্যুৎ আসতে পারবে। বা তিনি যেহেতু তার আসলে আইডিয়াটা ছিল এরকম যে আমার সার্চ করতে হবে, আমি তো জানি যে আমাদের পৃথিবীতে বিভিন্ন অবজেক্টের মধ্যে এরকম স্পার্ক সৃষ্টি হয়, ইলেকট্রোস্ট্যাটিক বিষয়সমূহ আমরা অবজার্ভ করতে পারি। বাট আমাদের এই যে থান্ডারের মধ্যে, বা আমাদের এই যে বলি ক্লাউডের মধ্যে যে স্পার্ক হওয়া, এই ক্লাউডের পার্টিকেলের মধ্যে, এটার মধ্যেও কি কোনোভাবে ইলেকট্রোস্ট্যাটিক বিষয়টা জড়িত কিনা, যাকে আমরা বলি স্ট্যাটিক ইলেকট্রিসিটি বিষয়টা জড়িত কিনা। তো এই জন্য তিনি যেটা করছেন, ইভেন্চুয়ালি এখানে একটা মেটালের চাবি অ্যাড করেছেন, এবং চাবি অ্যাড করার পরে তিনি দেখলেন যে আসলে আমাদের একদিন হঠাৎ করে বৃষ্টি হতেছিল, এবং তার ছেলে এবং তিনি মিলে এই স্ট্রিংটাকে, এই ঘুড়িটাকে এইভাবে মেঘের মধ্যে দিলেন, এবং মেঘের মধ্যে দেওয়ার ফলে এরকম বিদ্যুৎ চমকানো যাকে আমরা বলি, সেরকম জোরে জোরে শব্দ হতেছিল এবং স্পার্ক হতেছিল। তো এরকম একটা অবস্থায় হঠাৎ করে যে বিষয়টা হয়েছে, যে হঠাৎ করে ওরকম স্পার্ক হওয়ার ফলে আমাদের এই যে জায়গাটা, বিজ্ঞানী এই চাবির এখানে একটু হাতটা বাড়িয়েছেন, এবং দেখলেন হঠাৎ করে তিনি একটা শক। তো বিজ্ঞানী এই যে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম কোনো একজন ব্যক্তি যে শক খেয়ে খুব খুশি হয়েছেন, এবং আই থিঙ্ক এই কারণ হচ্ছে তার যে এক্সপেরিমেন্ট সে যেটা করতে চাইছিল সেটা কেম আউট সাকসেসফুল, রাইট? বিজ্ঞানী শক খাইছে ঠিকই, বাট তিনি মজা পাইছেন এই কারণ তার তিনি এত কষ্ট করছেন এই বিষয়টাকে অবজার্ভ করার জন্য, এবং ইভেন্চুয়ালি হি কেম আউট সাকসেসফুল। হি কুড নট বিলিভ দ্যাট হি হ্যাজ হি হ্যাড গট দ্যাট সাকসেস। সো এই জন্য আসলে তিনি যদিও শক খাইছেন, বাট খুশি হয়েছিলেন। তো আসলে এই যে শকটা খাওয়া, এই শকটা তিনি খেয়েছিলেন, এবং শকটা খাওয়ার মাধ্যমে তিনি কনক্লুশনে এসেছিলেন যে আসলে আমাদের এখানে যে ক্লাউডের পার্টিকেলগুলো পরস্পরের মধ্যে চার্জের বিনিময়ের মাধ্যমে যে এদের মধ্যে স্পার্ক হয়, চার্জের বিনিময় যখন হয়, এবং তাদের মধ্যে আমাদের চার্জের বিনিময়ের মাধ্যমে কিন্তু আমাদের স্পার্ক হয়, রাইট? আদান প্রদানের মাধ্যমেই কিন্তু আমাদের স্পার্কের সৃষ্টি হয়, কারণ অনেক গরম হয়ে যায় এবং ব্যাপারটা স্পার্কের জন্ম নেয়, এবং স্পার্কের কারণেই এই যে বিষয়গুলো ঘটে। এবং সেই চার্জের ওই স্পার্কের দরুনই, এই দড়িটা যেহেতু একটু কন্ডাক্টিভ ছিল, স্ট্রিংটা কন্ডাক্টিভ ছিল, পাশাপাশি এখানে কন্ডাক্টিভ অতটা কন্ডাক্টিভ ছিল না, কারণ তিনি এমন একটা দড়ি ব্যবহার করেছিলেন যার ফলে তার বিপদের সম্মুখীন হতে না হয়। সাপোজিং যদি এর মধ্যে দিয়ে যদি অনেক শক তার লাগতে পারতো, যদি এটা অনেক বেশি কন্ডাক্টিভ হতো। সো বেসিক্যালি দড়িটা এমন ছিল যেটা আসলে লেস কন্ডাক্টিভ ছিল, এবং তার জন্য অতটা মারাত্মক কিছু হবে না। সো এই জন্য আসলে তিনি এই পদ্ধতি অবলম্বন করেছিলেন, এবং মাঝখানে এখানে একটা চাবি দিয়ে রাখছিলেন, এবং চাবির কি দিয়ে রাখছিলেন। তো এজন্যই
ইভেনচুয়ালি আসলে তিনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো আসলে এই ব্যাপারটা জন্য এই যে আমাদের এই যে এইগুলোর ঘর্ষণের মাধ্যমে স্পার্ক হয় এবং সেই শক স্পার্ক হওয়ার মাধ্যমে শকটা হয়, সেই শকটা এই কন্ডাক্টিভ স্ট্রিংয়ের মধ্যে দিয়ে এই চাবকির মাধ্যমে এবং তার শক লাগানোর মাধ্যমে তিনি এই ব্যাপারটাকে বুঝেন যে আসলে যে এই যে আমাদের ক্লাউডের যে পার্টিকেল থাকে এদের মধ্যে যে স্পার্ক আমরা দেখি, এই স্পার্কের কারণও আমাদের চার্জের আদান প্রদান। তো এই যে চার্জের আদান প্রদান এই বিষয়টাই বিজ্ঞানী এই এক্সপেরিমেন্টটা করে পর্যবেক্ষণ করে পান এবং এটার নাম আমাদের দেওয়া হয় কাইট কি এক্সপেরিমেন্ট। কারণ হচ্ছে আমাদের এখানে দেখতেই পাচ্ছ একটা কি আমরা ব্যবহার করতেছি এবং কিটা আমরা কোথায় ব্যবহার করতেছি, উড়াইতেছি এবং সেই কাইটের উড়ানোর স্ট্রিং বা দড়ির সাথে আমরা কিন্তু একটা কি ব্যবহার করতেছি। তো আসলে এই বিষয়টার কারণেই আমাদের এটাকে বলা হয় কাইট কি থিওরি, কাইট কি এক্সপেরিমেন্ট অফ দ্য বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তো আসলে এই জন্যই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন খুব ফেমাস। আসলে তিনি এই যে আধানের ধারণা বা এই সকল বিষয় সময়ের ধারণা তিনি দিয়েছেন। তো এই যে টেস্টটা আসলে অনেকে আবার বলেন, অনেকে সমালোচনা করেন, অনেক ক্রিটিক বলেন যে আসলে না, আসলে এরকম কোনো টেস্ট আসলে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন করেনি নেই এবং এখানে যে স্ট্রিংটার কথা বলা হয়েছে এরকম স্ট্রিং দিয়ে আসলে এটা পসিবল না। অনেকে বলেন যে আসলে এই টেস্টটা করাই হয়নি, অনেকে বলেন যেহেতু 1752 সালের ঘটনা, আসলে ওইভাবে কোনো এভিডেন্স নাই। সে অ্যান্ড বিলিভ দ্যাট দিস এক্সপেরিমেন্ট ওয়াজ ডান। সো অনেক আসলে এই যে যখন আসলে বিজ্ঞানী সাল এই সকল বিষয় নিয়ে কথা আসে না, এরকম কন্ট্রোভার্সি থাকেই। আচ্ছা যাই হোক, তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ইলেকট্রিক চার্জের ব্যাপার ছিল। বাট আমাদের ইলেকট্রিক চার্জের আর একটা ভিডিও হবে যেটা হবে পার্ট 2, এবং সে পার্ট 2তে আমরা আসলে আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। পার্ট 3ও হতে পারে, বাট আশা করি পার্ট 2 এর মধ্যেই শেষ করতে পারবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি, 41 মিনিট। তো হোপ দ্যাট উই উইল কভার ইলেকট্রিক চার্জ। আচ্ছা, একটা বিষয় এখনও বলাই হয়নি যে আসলে এটার নাম ইলেকট্রিক চার্জ কেন হলো। আমরা তো এতক্ষণ চার্জ নিয়ে কথা বললাম, তো এটার নাম কেন ইলেকট্রিক চার্জ? আচ্ছা, অ্যান্সার হচ্ছে যে আসলে এই যে বললাম, আচ্ছা এই যে বললাম আমাদের দুইটা অবজেক্ট ধরো পরস্পরের মধ্যে ঘর্ষণ হচ্ছে এবং এদের মধ্যে চার্জের আদান প্রদান হচ্ছে এবং চার্জের আদান প্রদানের মাধ্যমে আমাদের যে একটা স্পার্ক সৃষ্টি হয় এবং এই স্পার্কটাকে গ্রিক ভাষায় এটাকে বলা হচ্ছে ইলেকট্রা। তো এই যে গ্রিক ভাষায় ইলেকট্রা বলে, এই ইলেকট্রার থেকে আমাদের চলে আসছে ইলেকট্রিক। আচ্ছা, ইলেকট্রিক শব্দটা কই আসছে? এই যে গ্রিক শব্দের ইলেকট্রা, এই স্পার্ককে বলি, এই স্পার্কের ইলেকট্রা থেকে আবার চলে আসছে ইলেকট্রিক। তো এই জন্য এটাকে আমরা বলি ইলেকট্রিক চার্জ। এবং এই যে আমাদের ক্লাউডের বললাম, এই যে ক্লাউডের মধ্যে যখন স্পার্ক সৃষ্টি হয়, স্পার্ক সৃষ্টি হওয়ার বাড়ি কি, স্পার্ক যখন সৃষ্টি হয়ে যায় তখন ডিসচার্জড সিচুয়েশনের সৃষ্টি হয়। তো ওই যে এটা কিন্তু একটা ডিসচার্জড সিচুয়েশনের উদাহরণ আমাদের ওই যে আমাদের যে ক্লাউডের যে স্পার্ক, রাইট? তো এই বিষয়টা একটু বলে রাখবা। তো এখন এখানে আমরা এই ভিডিওটা শেষ করব, কারণ ইট হ্যাজ অলরেডি বিকাম ভেরি লার্জ।